স্টুডেন্টস, আজকের ভিডিওতে তোমাদের আমি এক্সপ্লেন করব 8086 মাইক্রোপ্রসেসরের মিন মোডের সেকেন্ড পার্টটা। ওকে, আগের ভিডিওটাতে আমরা ফার্স্ট পার্টটা এক্সপ্লেন করেছিলাম, আজকে সেকেন্ড পার্টটা হবে। তো আগের দিন যে ডায়াগ্রামের হাফ পার্টটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে সেই 8086 মাইক্রোপ্রসেসরের সার্কিট ডায়াগ্রামের বাকি হাফটা। ওকে, সেই বাকি হাফটা এঁকেছি। ফুল ডায়াগ্রামটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবার দেখো, 8086 একটা মাইক্রোপ্রসেসর, দ্যাট মিনস ইটস অ্যান অবজেক্ট। ওকে, যেমন এই পেনটা একটা অবজেক্ট, একে যতক্ষণ না আমরা এটাকে দিয়ে যতক্ষণ না আমরা লিখছি ততক্ষণ এই পেনটা কোনো কাজ করবে না। সেরকমই মাইক্রোপ্রসেসরকে যতক্ষণ না আমরা কোনো কিছু করার জন্য বলছি, মানে আমরা যতক্ষণ না ইনস্ট্রাক্ট করছি যে কোনো একটা অপারেশন এক্সিকিউট করতে, ততক্ষণ মাইক্রোপ্রসেসর কী করবে? ও কোনো কাজই করবে না, মিন্স ও স্লিপ মোডে থাকবে। তাহলে মাইক্রোপ্রসেসরকে কী করতে হবে? ট্রিগার করতে হবে। ওকে, তার মানে ওকে জাগাতে হবে, ওকে বলতে হবে যে নাও এবার তুমি একটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করো। সেই ট্রিগার করার জন্য যে সিগন্যালটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ক্লক সিগন্যাল। ওকে, এইটা হচ্ছে সেই ক্লক সিগন্যাল, CLK, শর্টে ক্লক। এবার 8086 মাইক্রোপ্রসেসর একটা 6 মেগাহার্টজের ক্লক সিগন্যালকে সাপোর্ট করে। এটা একটা স্ট্যান্ডার্ড সিগন্যাল। এখন 6 মেগাহার্টজের এই সিগন্যালটাকে জেনারেট করার জন্য ও একটা ক্লক জেনারেটর ইউজ করে। এইটা হচ্ছে সেই ক্লক জেনারেটর সার্কিট, 8284 সার্কিট। ওকে, এই সার্কিটটার সঙ্গে আমরা একটা ক্রিস্টাল অসিলেটরকে ইনকর্পোরেট করে রেখেছি। এই ক্রিস্টাল অসিলেটর তোমরা জানো, যখন ক্রিস্টাল অসিলেটর অসিলেট করে তখন ক্লক সিগন্যাল জেনারেট হয়। ওকে, এবার দেখো, এই ক্রিস্টাল অসিলেটরটা হচ্ছে গিয়ে 18 মেগাহার্টজের একটা ক্রিস্টাল অসিলেটর। দ্যাট মিনস 3 টাইমস অফ দ্য রিকোয়ার্ড ফ্রিকোয়েন্সি ফর দ্য ক্লক সিগন্যাল, মানে 6 মেগাহার্টজের থেকেও 3 গুণ বেশি। দ্যাট ইজ 18 মেগাহার্টজ। আমরা কি করব? 18 মেগাহার্টজ সিগন্যালটাকে 3 দিয়ে ডিভাইড করে তারপর 6 মেগাহার্টজের ক্লক সিগন্যাল জেনারেট করে সেটা আমরা 8086 এর মধ্যে সেন্ড করব। এবার তোমরা জিজ্ঞেস করতে পারো যে কেন তাহলে আমরা ডিরেক্টলি একটা 6 মেগাহার্টজের ক্লক পালস জেনারেট করে এরকম একটা ক্রিস্টাল অসিলেটর ইউজ করলাম না। দেখো, এটা বুঝতে গেলে ফার্স্ট অফ অল তোমাদের জানতে হবে যে কোনো ইলেকট্রনিক্স ডিজিটাল সিগন্যালের দুটো পার্ট হয়। ওকে, একটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ হাই পার্ট, একটা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ লো পার্ট। সেটাই আমি এখানে এঁকে দেখিয়েছি। এটা একটা ক্লক পালস, এই ক্লক পালসের দুটো পার্ট, একটা অ্যাক্টিভ হাই পার্ট, একটা অ্যাক্টিভ লো পার্ট। ওকে, এবার এটা অ্যাক্টিভ হাই পার্ট, এটা অ্যাক্টিভ লো পার্ট। এবার দেখো, আমরা আমাদের 8086 মাইক্রোপ্রসেসর স্ট্রিক্টলি ফলো করে যে 33% ডিউটি সাইকেল, 33% ডিউটি সাইকেলে স্ট্রিক্টলি ওর 6 মেগাহার্টজ ফ্রিকোয়েন্সির ক্লক পালস দরকার। এখন এই 33% ডিউটি সাইকেল, মোর জেনারেলি বলতে গেলে হোয়াট ইজ আ ডিউটি সাইকেল? ওকে, দেখো, এটা আমাদের সেই ক্লক সিগন্যালটা, ডিজিটাল ক্লক সিগন্যালটা। এখন এর যে অ্যাক্টিভ হাই পোর্শনটা রয়েছে, এটা হচ্ছে সেই ডিজিটাল সিগন্যালটার টোটাল টাইম পিরিয়ড। ওকে, এটা হচ্ছে আমার টোটাল টাইম পিরিয়ড। ওকে, এখন এই টোটাল টাইম পিরিয়ডের মধ্যে আমরা অলমোস্ট হাফ পোর্শন অ্যাক্টিভ হাই রেখেছি সিগন্যালটাকে, আর হাফ পোর্শন অ্যাক্টিভ লো রেখেছি। এখন ডিউটি সাইকেল মানে টাইম ফর অ্যাক্টিভ হাই, মানে যতক্ষণ অ্যাক্টিভ হাই আছে ডিভাইডেড বাই টোটাল টাইম পিরিয়ড। টোটাল টাইম পিরিয়ড। ওকে, এটা একটা পার্সেন্টে বেরোবে। সো আমরা এই যে সিগন্যালটা দেখছি, এই সিগন্যালটার মধ্যে অ্যাক্টিভ হাই পোর্শনটা টোটাল টাইম পিরিয়ডের অলমোস্ট 50% রিকোয়ার করে বসে আছে। তাহলে বলতে পারি যে এই সিগন্যালটা হচ্ছে গিয়ে 50% ডিউটি সাইকেলের একটা ক্লক পালস। কি বললাম? এই সিগন্যালটার হাই পোর্শনটা যেহেতু টোটাল টাইম পিরিয়ডের অলমোস্ট 50% জায়গা জুড়ে আছে, তাই বলতে পারি এই যে ডিজিটাল সিগন্যালটা আছে সেটা
50% ডিউটি সাইকেলের একটা ক্লক পালস। ওকে, এখন প্রত্যেকটা ক্লক পালস ডিফারেন্ট ডিউটি সাইকেলের হতে পারে। যেমন ধরো আমি এখানে একটা ফিক্সড টাইম পিরিয়ড নিচ্ছি, এটা হচ্ছে কি আমাদের সেই ফিক্সড টাইম পিরিয়ড। ওকে, এখন এর মধ্যে ধরো ফার্স্ট যে ক্লক পালসটা জেনারেট করলো আমাদের এই ক্রিস্টাল অসিলেটর, সেই ক্রিস্টাল অসিলেটরের জেনারেটেড ক্লক পালসটা হচ্ছে ধরো সাপোজ 50% ডিউটি সাইকেলের একটা ক্লক পালস, এটা অলমোস্ট 50%, ঠিক আছে। ক্রিস্টাল অসিলেটর ধরো জেনারেট করছে 20% ডিউটি সাইকেলের একটা ক্লক পালস। ওকে, এটা 20% ডিউটি সাইকেলের একটা ক্লক পালস, এটা 50%। ধরো ও জেনারেট করছে একটা 60% ডিউটি সাইকেলের একটা ক্লক পালস, এটা সাপোজ 60%। ওকে, মোর অর লেস। ধরো 90% ডিউটি সাইকেলের একটা ক্লক পালসও জেনারেট করেছে। ওকে, দ্যাট মিন্স 90% সময় ধরে টোটাল টাইম পিরিয়ডের ও অ্যাক্টিভ হাই রয়েছে, তারপর ও অ্যাক্টিভ লো হয়ে গেছে, রাইট। তো এরকম সেটাই বলছি যে একই টাইম পিরিয়ড মিন্স সেম ফ্রিকোয়েন্সি, তাহলে সেম ফ্রিকোয়েন্সির ক্লক পালস ডিফারেন্টের ডিউটি সাইকেল নিয়ে জেনারেটেড হতে পারে। ওকে, এবার এই ক্রিস্টাল অসিলেটরটা কত ডিউটি সাইকেলের ক্লক পালস জেনারেট করবে সেটার উপর ডিপেন্ড করবে না। দ্যাট ইজ বিকজ আমরা যে কোনো র্যান্ডম ডিউটি সাইকেলের ক্লক পালস থেকে এক্স্যাক্ট 33% ডিউটি সাইকেলের ক্লক পালস জেনারেট করতে পারবো। ওকে, দেখো এবার আমরা সেটা কি করে করব। র্যান্ডম যে কোনো ডিউটি সাইকেলের ক্লক পালস থেকে আমরা 33% ডিউটি সাইকেলের ক্লক পালস জেনারেট করব। দেখো এই দিকে আমরা একটা ডায়াগ্রাম এঁকেছি। ধরে নাও এই যে ক্রিস্টাল অসিলেটরটা আছে এটা কোনো একটা র্যান্ডম ক্লক পালস জেনারেট করছে। ধরে নিই সেই র্যান্ডম ক্লক পালসটা হচ্ছে 80% ডিউটি সাইকেলের একটা ক্লক পালস। ওকে, তার মানে শুধুই 80% ডিউটি সাইকেলের ক্লক পালস জেনারেট করে যাবে যখনই ক্রিস্টাল অসিলেটরটা অসিলেট করবে। এখন এইটা হচ্ছে আমাদের সেই 80% ডিউটি সাইকেলের ক্লক পালসগুলো। ওকে, এটা 80%, 6টা ক্লক পালস আমরা নিয়েছি। এবার দেখো আমরা এই প্রত্যেকটা ক্লক পালস হচ্ছে 80% ডিউটি সাইকেলের, সেটা লেখা আছে 80%। এখান থেকে আমাদেরকে কি করতে হবে, 33% ডিউটি সাইকেলের ফিক্সড ক্লক পালস জেনারেট করতে হবে। ওকে, দেখো কী করে করছি। যখন ফার্স্ট পালসটা অসিলেটরটা জেনারেট করলো তখন আমরা এই যে ক্লক সিগন্যালটা, এই ক্লক সিগন্যালটার ভ্যালু আমরা কি রাখলাম, হাই রাখলাম। ওকে, ফার্স্ট পালসটা যখন ও জেনারেট করলো এই অসিলেটরটা তখন এই ক্লক সিগন্যালের ভ্যালু আমরা হাই রাখলাম। ওকে, নেক্সট ক্লক পালস যখন ও জেনারেট করলো অসিলেটরটা তখন আমরা এই ক্লক সিগন্যালের ভ্যালু কী করলাম, লো করে দিলাম। ওকে, তারপরে যখন আবার একটা নেক্সট পালস ও জেনারেট করলো এই ক্রিস্টাল অসিলেটরটা তখনও আমরা কী করলাম, এই ক্লক পালসের ভ্যালু কী করলাম, লো রেখে দিলাম। ব্যাস, দেখো তো আমরা 33% ডিউটি সাইকেলের একটা ক্লক পালস তৈরি করলাম না? কারণ এই ক্লক সিগন্যালটার এখন টোটাল টাইম পিরিয়ড কতটা, এখান থেকে এতটা, এটা হচ্ছে কি আমাদের এই ক্লক সিগন্যালটার টোটাল টাইম পিরিয়ড। এই ক্লক সিগন্যালটার জন্য এই ক্লক সিগন্যালটার টোটাল টাইম পিরিয়ড হচ্ছে কি এটা এতটা। সেই টোটাল টাইম পিরিয়ডের মধ্যে 1/3 পোর্শন অ্যাক্টিভ হাই রয়েছে আর 2/3 পোর্শন অ্যাক্টিভ লো রয়েছে। আর ডিউটি সাইকেল মানেই যতটা টাইম অ্যাক্টিভ হাই রয়েছে ডিভাইডেড বাই টোটাল টাইম পিরিয়ড, তার মানে অ্যাক্টিভ হাই রয়েছে 1/3 পোর্শন, দ্যাট মিনস এটা 33% টাইমের জন্য অ্যাক্টিভ হাই রয়েছে। তাহলে এটা 33% এক্স্যাক্ট ডিউটি সাইকেলের একটা ক্লক পালস, রাইট। আবার যখন নেক্সট ক্লক 80% ডিউটি সাইকেলের ক্লক পালসটা এই ক্রিস্টাল অসিলেটরটা জেনারেট করবে তখন আমরা আবার এই ক্লক সিগন্যালের ভ্যালু কী করে দেবো, হাই করে দেবো। তারপরের দুটো ক্লক পালস যখন ক্রিস্টাল অসিলেটর জেনারেট করবে তখন আবার আমরা এই ক্লক সিগন্যালের ভ্যালু কী করব, লো করে দেবো। তার মানে আবার এতটা টাইম পিরিয়ডের জন্য আমরা আরেকটা 33% ডিউটি সাইকেলের ক্লক পালস জেনারেট করতে পারলাম। এবার দেখো একটা ক্লক সিগন্যাল জেনারেট করার জন্য আমাদের 3খানা যে কোনো র্যান্ডম ডিউটি সাইকেলের ক্লক পালস দরকার হচ্ছে একটা ক্লক সিগন্যাল জেনারেট করার জন্য। তাহলে যদি 6টা ক্লক পালস
এই ক্রিস্টাল অসিলেটর জেনারেট করে থাকে, আমরা টোটাল কটা ক্লক সিগন্যাল পাবো? দুটো। এই ক্লক সিগন্যালটা যেটা 33% ডিউটি সাইকেলের। ওকে, তাহলে যদি 600খানা র্যান্ডাম ডিউটি সাইকেলের ক্লক পালস ক্রিস্টাল অসিলেটর জেনারেট করে, তাহলে অ্যাকচুয়াল আমরা ক্লক সিগন্যাল কটা পাবো সেখান থেকে? 600 ডিভাইডেড বাই 3 মিনস 200। তার মানে 200খানা ক্লক সিগন্যাল আমরা সেখান থেকে পাবো, 600টা ক্লক। এই জন্য আমরা এই ক্রিস্টাল অসিলেটরের ফ্রিকোয়েন্সিটা 18 মেগাহার্জে রাখি, যেহেতু এর দ্বারা সৃষ্টি করা ক্লক পালসগুলোকে আমরা সবসময় 3 দিয়ে ডিভাইড করব, তাহলে গিয়ে আমরা 33% ডিউটি সাইকেলের ক্লক সিগন্যাল পাবো। আবার 18 মেগাহার্জকে যদি 3 দিয়ে ডিভাইড করে দিই, সঙ্গে সঙ্গে সেটা 6 মেগাহার্জে চলে আসবে। তাই জন্য যেহেতু আমরা 33% ডিউটি সাইকেলের ক্লক পালস, ডিউটি সাইকেলের ক্লক পালস 6 মেগাহার্জেরই দরকার, সেই জন্য আমরা 18 মেগাহার্জের ক্রিস্টাল অসিলেটর আমরা ইউজ করি। এটা শুধুমাত্রই আমরা 3 দিয়ে ডিভাইড করছি না, আমরা এখানে ক্যালকুলেশন করতে আসিনি, আমরা 3 দিয়ে ডিভাইড করছি কারণ আমাদের 33% ডিউটি সাইকেলের 6 মেগাহার্জ ক্লক সিগন্যাল দরকার। ওকে, বোঝা গেল? এবার দেখো, তো ক্লক জেনারেটর আমাদের ক্লক সিগন্যাল জেনারেট করে দেবে প্রত্যেকটা সময় যখন 8086 মাইক্রোপ্রসেসরকে ট্রিগার করতে হবে, এই ক্লক সিগন্যাল 8086কে সেন্ড করা হবে। ওকে, তারপরের আরও দুটো সিগন্যাল আছে 8084-এর। একটা কি রিসেট সিগন্যাল, এই রিসেট সিগন্যাল তোমরা 8085 মাইক্রোপ্রসেসরে পড়েছো, সুতরাং এখানে আমি আর এক্সপ্লেন করবো না। আরেকটা কি সিগন্যাল? রেডি সিগন্যাল। রেডি সিগন্যাল তোমরা জানো, রেডি সিগন্যাল ইউজ হয় ফর স্লো ডিভাইসেস। স্লো ডিভাইস মিনস ইনপুট আউটপুট ডিভাইসেস, বিকজ ওরা যখন কাজ করে ওরা মাইক্রোপ্রসেসরের মতন অত ফাস্ট কাজ করতে পারে না, তাহলে ওরা যখন প্রসেস করছে সেই প্রসেসিং টাইমে মাইক্রোপ্রসেসর অনেকগুলো ইনস্ট্রাকশনকে আরও প্রসেস করতে পারবে। যদি ওদের প্রসেসিং ইনপুট আউটপুট ডিভাইসের প্রসেসিং টাইম শেষ হওয়ার জন্য অপেক্ষা করতো, তাহলে ও আইডিয়াল বসে রাখতো মাইক্রোপ্রসেসর। তাই জন্য মাইক্রোপ্রসেসর সেই দায়িত্বটা 8084-কে দিয়ে দিচ্ছে। আইও ডিভাইস যখনই রেডি হয়ে যাবে ও নেক্সট ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করার জন্য, ও সঙ্গে সঙ্গে রেডি সিগন্যাল দেবে 8084-কে। 8084 সেই সিগন্যালটাকে 8086-এ পাস করে দেবে। যখনই পাস করে দেবে 8086 ওর যে ইনস্ট্রাকশনটা বা ডেটাটা ট্রান্সফার করা দরকার সেটা ইনপুট আউটপুট ডিভাইসে ট্রান্সফার করে দেবে। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট 8084। আমরা আগের ভিডিওতে MN/MX বার সম্বন্ধে পড়েছিলাম। এটা মিন মোড না ম্যাক্স মোড সেটাকে আইডেন্টিফাই করে মাইক্রোপ্রসেসরে, সো এটা নিয়ে আমি আর এখানে বলছি না। আরও দুটো পার্ট দেখো, একটা হচ্ছে গিয়ে এই পার্টটা আর একটা হচ্ছে গিয়ে এই পার্টটা। ওকে, এখন মাইক্রোপ্রসেসরকে রান করার জন্য এই দুটো পার্ট ডিরেক্টলি ইনভলভ নয়। ফার্স্ট পার্টটা হচ্ছে গিয়ে আমাদের এই ইন্টারাপ্ট সিগন্যালগুলো। আমরা জানি দু রকমের হার্ডওয়্যার ইন্টারাপ্ট হয়, একটা NMI আর একটা INTR ইন্টারাপ্ট। NMI ইন্টারাপ্ট ইজ আ vectored interrupt. Okay, that means it have a fixed vectored value, that is 2. Okay, যখনই কোনো হার্ডওয়্যার NMI ইন্টারাপ্ট প্রডিউস করবে তখন 8086-এ NMI সিগন্যালটাকে হাই করে দেবে, অ্যাক্টিভ হাই করে দেবে। 8086 বুঝবে এটা একটা NMI ইন্টারাপ্ট, ওর ভেক্টর ভ্যালু 2। ওকে, সেই মতো ও কাজ করবে। কিন্তু যখন কোনো হার্ডওয়্যার INTR ইন্টারাপ্ট জেনারেট করে তখন INTR-এর সিগন্যালটাকে অ্যাক্টিভ হাই করে দেয়। 8086 INTR সিগন্যালটা যখন পাবে তখন বুঝবে হার্ডওয়্যারের INTR ইন্টারাপ্ট হয়েছে। কিন্তু যেহেতু INTR ইন্টারাপ্ট ইজ আ নন ভেক্টর্ড ইন্টারাপ্ট, মিনস এর কোনো ফিক্সড ভেক্টর ভ্যালু নেই, তাই ওর তো ইন্টারাপ্টটাকে প্রসেস করার জন্য ভেক্টর ভ্যালুটা দরকার। ও কি করবে? দুটো ব্যাক টু ব্যাক সিগন্যাল জেনারেট করবে, দ্যাট ইজ INTR সিগন্যাল, দ্যাট ইজ ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সিগন্যাল। প্রথম ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা যখন ও হার্ডওয়্যারকে সেন্ড করবে, হার্ডওয়্যার যখন ফার্স্ট ইন্টারাপ্ট সিগন্যালটাকে পাবে, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা এটা ইন্টু 2, দ্যাট ইজ INTR সিগন্যাল ব্যাক টু ব্যাক দুটো সেন্ড করা হয়। ফার্স্ট সিগন্যালটা রিসিভ করার পর হার্ডওয়্যারটা INTR ইন্টারাপ্টের ভেক্টর ভ্যালুটাকে ক্যালকুলেট করে। সেকেন্ড INTR সিগন্যালটা যখনই ও রিসিভ করলো হার্ডওয়্যারটা, ও সেই ক্যালকুলেটেড ভেক্টর ভ্যালুটাকে 8086 মাইক্রোপ্রসেসরকে সেন্ড করে দেয়। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট দিস পিনস। ওকে, যদিও ইন্টারাপ্ট সম্বন্ধে আমি অন্য ভিডিওতে পুরো হোল ডিটেলে এক্সপ্লেন করেছি, এখানে জাস্ট আমি তোমাদের একটা ব্রিফ এক্সপ্লেনেশন দিলাম। তারপরে এই যে দুটো সিগন্যাল আছে, এই দুটো সিগন্যাল ইটসেলফ একটা আলাদা টপিক, দ্যাট ইজ ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস। এই ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস বা DMA দিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করেছি, সেটা চেক করে নিও। এখানে আমি জাস্ট একটা ব্রিফ ডেসক্রিপশান দেবো। দেখো, মাইক্রোপ্রসেসরের বেসিক্যালি তিনটে পার্ট,
এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর, এটা হচ্ছে গিয়ে মেমোরি, আর এটা হচ্ছে গিয়ে আইও, ইনপুট আউটপুট ডিভাইস। মাইক্রোপ্রসেসর আর মেমোরির মধ্যে কি থাকে? সিস্টেম বাস থাকে। আর মাইক্রোপ্রসেসর আর ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে সিস্টেম বাস থাকে। দ্যাট মিনস ডেটা ক্যান ট্রান্সফার অনলি বিটুইন মাইক্রোপ্রসেসর অ্যান্ড মেমোরি অ্যান্ড between microprocessor and input output device unless and until you have incorporated a DMA system into this structure, that is এটা আমাদের সেই DMA সিস্টেম। যখনই মেমোরি আর ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে ডিরেক্ট ডেটা ট্রান্সফারের দরকার পড়বে তখন DMA সিস্টেম টেক পার্ট করবে। DMA সিস্টেম কি ইউজ করে? DMA কন্ট্রোলার, DMA কন্ট্রোলার, DMAC, ওকে, দ্যাট ইজ ইন শর্ট DMAC। এখন যখন এটা DMA সিস্টেম হবে তখন এই বাস সিস্টেমের উপর দুটো জিনিসের কন্ট্রোল থাকতে পারে মিন মোডে। ওকে, আমরা সব মিন মোডে কথা বলছি। ইদার মাইক্রোপ্রসেসর ইটসেলফ মানে 86 ইটসেলফ নিজে বাস মাস্টার হতে পারে, অথবা এই DMAC কন্ট্রোলার এটা বাস মাস্টার হতে পারে। যখনই মেমোরি থেকে ইনপুট আউটপুট ডিভাইস অথবা ইনপুট আউটপুট ডিভাইস থেকে মেমোরির মধ্যে ডেটা ট্রান্সফারের দরকার পড়বে তখন DMA কন্ট্রোলার এই হোল্ড সিগন্যাল জেনারেট করবে। কাকে? মাইক্রোপ্রসেসরকে। এই হোল্ড সিগন্যালের ভ্যালু তখন করে দেবে কত? HOLD, হোল্ডের ভ্যালু করে দেবে 1। যখন মিউপি হোল্ড সিগন্যালের ভ্যালু 1 পাবে তখন মিউপি এই বাসের উপর থেকে নিজের কন্ট্রোলটাকে সরিয়ে নেবে। যেই সরিয়ে নিল মিউপি তখন DMA কন্ট্রোলারকে একটা সিগন্যাল সেন্ড করবে, সেটা হচ্ছে গিয়ে HLDA, মিনস হোল্ড অ্যাকনলেজমেন্ট সিগন্যাল। এই সিগন্যালটার ভ্যালু তখন ও কী করে দেবে? 1, HLDA। এই সিগন্যালটার ভ্যালু তখন ও করে দেবে 1। ফার্স্টে DMAC কন্ট্রোলার হোল্ডের ভ্যালু 1 করলো, মিউপি কী করলো? বাসের উপর থেকে কন্ট্রোল ছেড়ে দিল, ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে HLDA সিগন্যালের ভ্যালু 1 করে দিল, করে দিয়ে এটা DMAC কন্ট্রোলারের কাছে পাঠিয়ে দিল। যেই DMAC HLDA এর ভ্যালু 1 পেয়ে গেল মিউপির কাছ থেকে, ও বুঝে গেল যে মিউপির উপর থেকে কন্ট্রোল ছেড়ে দিয়েছে এই বাসের উপর থেকে। দিস ইজ দ্য বাস সিস্টেম, মিনস দিস আর দ্য সিস্টেম বাস, আমাদের সেই সিস্টেম বাস, অ্যাড্রেস বাস, ডেটা বাস আর কন্ট্রোল বাস। DMAC কন্ট্রোলার এই সিস্টেম বাসের উপর টেক পার্ট করবে। মানে এখন বাস মাস্টার হচ্ছে গিয়ে DMA সিস্টেমটা। যেই বাস মাস্টার DMA হয়ে গেল তখন মেমোরি আর ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফার করা স্টার্ট করে দিল। যে ডেটা ট্রান্সফার করা কমপ্লিট, যখন এটা কমপ্লিট হয়ে গেল তখন DMAC আবার হোল্ডের ভ্যালু কত করে দেবে? 0, কারণ ওর আর বাস মাস্টার থাকার প্রয়োজন নেই। ও তখন হোল্ড ভ্যালু করে দেবে 0। মিউপি যেই হোল্ডের ভ্যালু 0 পেয়ে যাবে সঙ্গে সঙ্গে ফার্স্টে DMAC বাসের উপর থেকে কন্ট্রোল ছেড়ে দেবে, তারপর হোল্ডের ভ্যালু 0 করে দেবে। মিউপি যেই হোল্ড 0 পেলো সঙ্গে সঙ্গে বাসের উপর আবার মিউপি কন্ট্রোল নিয়ে নিল। মানে এখন বাস মাস্টার হচ্ছে কি মাইক্রোপ্রসেসর। যেই মিউপি মাইক্রোপ্রসেসর বাস মাস্টার হয়ে গেল সঙ্গে সঙ্গে ও হোল্ড অ্যাকনলেজমেন্টের ভ্যালুটাও কী করে দেবে? 0। তো এইভাবে মাইক্রোপ্রসেসর DMA এর মধ্যে কমিউনিকেশন ঘটে কখন কে বাস মাস্টার হবে। সো দিস ইজ দ্য এক্সপ্লানেশন অ্যাবাউট দ্য this half of the circuit diagram of 8086 microprocessor। এবার আমরা দেখব টাইমিং ডায়াগ্রাম। ওকে, তো স্টুডেন্টস আমরা বোর্ডে একটা টাইমিং ডায়াগ্রামের ছবি এঁকেছি। এটা কিসের টাইমিং ডায়াগ্রাম? মেমোরি রিড টাইমিং ডায়াগ্রাম। দ্যাট ইজ আ রিড অপারেশন, মিনস যে ডেটাটা আমরা ট্রান্সফার করবো সেটা মিউপি থেকে মেমোরির দিকে। ওকে, এবার এই টাইমিং ডায়াগ্রামটা বোঝার আগে এই ডায়াগ্রামটার দিকে তাকিও না, আগে আমি যেটা বলছি সেটা শোনো। 8086 মাইক্রোপ্রসেসর একটা অবজেক্ট, সেটা সবসময় কোন স্টেটে থাকবে? স্লিপ স্টেটে, রাইট? তার মানে ওকে কাউকে এসে একটা ট্রিগার করতে হবে। সেই ট্রিগারটা কে করে? ক্লক সিগন্যাল, যেটা 8284 সার্কিটটা জেনারেট করছে ক্লক সিগন্যাল। যখনই ও ট্রিগার্ড হবে তখনই ও নেক্সট ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে স্টার্ট করবে। ওকে, এবার নেক্সট প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করার জন্য 8086 কি ইউজ করে? মেশিন সাইকেল ইউজ করে। ওকে, প্রত্যেকটা মেশিন সাইকেল কোনো না কোনো ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করে, রাইট? এখন বেসিক্যালি 4টে মেন কাজের জন্য মেশিন সাইকেল ইউজ হয়। কী কী? একটা হচ্ছে মেমোরি রাইট, আর একটা মেমোরি রিড, একটা হচ্ছে আইও রাইট, একটা হচ্ছে আইও রিড। ওকে, তাহলে টোটাল 4টে কাজ। তার জন্য আমাদের 4টে টাইমিং ডায়াগ্রাম ইউজ করতে হবে না, অ্যাকচুয়ালি 2টো টাইমিং ডায়াগ্রাম ইউজ করব। দেখো, মেমোরি রাইট আর আইও রাইট দুটো একই কাজ, দুটোই রাইট অপারেশন। আর মেমোরি রিড আর আইও রিড দুটো বেসিক্যালি একই অপারেশন, শুধু পার্থক্যটা হচ্ছে গিয়ে আমাদের টাইম ডিলের
ডিলে টাইমের মধ্যে। ওয়েট স্টেট একটা স্পেশাল স্টেট, যেটা আমি যখন এটা বোঝাবো তখন দেখিয়ে দেবো। তাছাড়া বাকি দুটোর টাইমিং ডায়াগ্রামই সেম। রিডের জন্য মেমোরি আর আইওর ক্ষেত্রে সেম, আর রাইটের জন্য মেমোরি আর আইওর ক্ষেত্রে সেম। আমরা এখানে রিড টাইমিং ডায়াগ্রাম দেখাবো, দ্যাট ইজ ফর মেমোরি। ওকে, এবার দেখো মাইক্রো প্রসেসর যখন কোনো একটা নতুন ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে যাবে তার আগে আগের ইনস্ট্রাকশনের মেশিন সাইকেলটাকে তো কমপ্লিট করতে হবে। কি বললাম, এই পয়েন্ট থেকে একটা নতুন মেশিন সাইকেল স্টার্ট করবে। এবার এটা কি রিড সাইকেল, এটার জন্য মেমোরি রিড দরকার, তাহলে আগে আমায় কী করতে হবে, মেমোরি অ্যাড্রেসটাকে আমাকে পাঠাতে হবে মেমোরিটাকে সিলেক্ট করার জন্য। কিন্তু তারও আগে প্রিভিয়াস যে মেশিন সাইকেলটা আছে সেটাকে কমপ্লিট করতে হবে। ওকে, আরেকবার বলছি, প্রিভিয়াস যে মেশিন সাইকেলটা রান করছিল সেটা কমপ্লিট হয়ে গেল। যেই কমপ্লিট হয়ে গেল 8086 মাইক্রোপ্রসেসর এখন কি স্টেটে আছে, ওর তো একটা মেশিন সাইকেল কমপ্লিট করে ফেলেছে, তাহলে ও এবার কি স্টেটে চলে গেছে, স্লিপ স্টেটে। ও জানে না যে পরে আর কোনো মেশিন সাইকেল স্টার্ট করতে হবে কি হবে না। তাহলে নতুন কোনো মেশিন সাইকেল স্টার্ট করার জন্য আমাদের কি করতে হবে, ক্লক পালস জেনারেট করতে হবে। সেই ক্লকটা গিয়ে 8086কে কী করবে, ট্রিগার করবে। এই হলো আমাদের ফার্স্ট ক্লক পালস T1। প্রত্যেকটা ক্লক পালসের স্টেট হচ্ছে T1, T2, T3, T4। একটা গোটা মেশিন সাইকেলকে এক্সিকিউট করতে 8086-এর 4টে ক্লক পালস দরকার। তার মধ্যে ফার্স্ট ক্লক পালস কী করবে, যেই আগের ইনস্ট্রাকশনটা মেশিন সাইকেলটা কমপ্লিট হয়ে গেল এক্সিকিউশন, ফার্স্ট ক্লক পালসটা গিয়ে 8086-কে ট্রিগার করলো। যে ট্রিগার করলো 8086 ক্লক পালসটা পেলো, ও বুঝে গেল এবার একটা নতুন মেশিন সাইকেল স্টার্ট করতে হবে। ওকে, তার জন্য ওর ফার্স্ট কাজ কি, ওকে যে মেমোরি লোকেশানটার থেকে রিড বা রাইট করতে হবে সেই মেমোরি লোকেশানের অ্যাড্রেসটা আগে পাঠাতে হবে মেমোরিতে। তাহলে ও আগে কী করবে, ফার্স্ট ক্লক পালসটা পাওয়ার সাথে সাথে ও মেমোরি অ্যাড্রেসটা জেনারেট করবে। জেনারেট করে সেই অ্যাড্রেসটাকে ও কী করবে, ওর যে মাল্টিপ্লেক্সড বাসটা রয়েছে 21 মাল্টিপ্লেক্সড বাস, তার মধ্যে 20 বিটের মেমোরি অ্যাড্রেসটাকেও পুট করে দেবে। ওকে, এবার ও কী করলো, মেমোরি অ্যাড্রেসটাকে পুট করে দিল। এবার মেমোরি অ্যাড্রেসটা বাসের মধ্যে আছে, বাসের মধ্যে দিয়ে ট্রাভেল করে 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 ও সেটা কোথায় নিয়ে যাবে, মেমোরিতে। ওকে, এবার এই যে মাইক্রো প্রসেসর টু মেমোরি অবধি অ্যাড্রেসটা ট্রাভেল করলো, তার জন্য তো একটা সময় লাগবে, রাইট? একটা তো সময় লাগবে। সেই সময়ের জন্য মাইক্রো প্রসেসরকে কী করতে হবে, ওয়েট করতে হবে যতক্ষণ না মেমোরি লোকেশনটা সিলেক্ট হয়। তো সেই ওয়েট করতে 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 মাইক্রো প্রসেসর কী করবে, স্লিপ মোডে চলে যাবে, আবার স্লিপ মোডে চলে যাবে। এবার এই যে ট্রাভেলিংয়ের জন্য যে টাইমটা লাগলো, সেই টাইমটা কত টাইম, 1 সেকেন্ড, 1 মিলি সেকেন্ড, 1 মাইক্রো সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড, কত টাইম? এই যে পুরো কাজটা হবে, এই যে পুরো ট্রাভেলিংটা হবে, এই ট্রাভেলিংটা জাস্ট টেক্স আ কাপল অফ ন্যানো সেকেন্ডস। কী করে দেখো, সেটা তোমাদের এক্সপ্লেন করছি। প্রত্যেকটা ক্লক সাইকেল কত মেগাহার্জের, 6 মেগাহার্জের। আগে বললাম 6 মেগাহার্জের ক্লক পালস। 6 মেগাহার্জ মিনস কতটা টাইম লাগছে ওর, ফ্রিকোয়েন্সি হচ্ছে 6 মেগাহার্জ, তার মানে টাইমটা হচ্ছে 1/6 মেগাহার্জ। মেগাহার্জের রেসিপ্রোকাল কি, মাইক্রো, 1/6 মাইক্রো সেকেন্ড। তার মানে একটা ক্লক পালসকে জেনারেট করতে, মানে একটা ক্লক পালস কমপ্লিট করতে ওর 1/6 অফ আ মাইক্রো সেকেন্ড সময় নিচ্ছে। এখন আমরা যদি এরকম 6খানা ক্লক পালস এখানে ইউজ করতাম একটা মেশিন সাইকেলের জন্য, তাহলে টোটাল একটা মেশিন সাইকেল কমপ্লিট হতে কত সময় লাগতো, 6 × 1/6 মাইক্রো সেকেন্ড, দ্যাট ইজ আ টোটাল 1 মাইক্রো সেকেন্ড, রাইট? তার মানে যদি 6টা ক্লক পালস নিয়ে একটা মেশিন সাইকেল কমপ্লিট হতো, তাহলে সেই মেশিন সাইকেলটা 1 মাইক্রো সেকেন্ডের একটা মেশিন সাইকেল হতো। কিন্তু আমরা এখানে 6টা ক্লক পালসও ইউজ করিনি, আমরা শুধু 4টে ক্লক পালস ইউজ করেছি। তার মানে এই গোটা মেশিন সাইকেলটা কমপ্লিট হতে ওর 1 মাইক্রো সেকেন্ডও সময় লাগছে না, ও জাস্ট আ কাপল অফ ন্যানো সেকেন্ডের মধ্যে এই গোটা মেশিন সাইকেলটাকে কভার আপ করে দিচ্ছে। তাহলে তোমরা বলতে পারো তাহলে এই ডায়াগ্রামটা এত বড় কেন? অ্যাকচুয়ালি এটা হচ্ছে ন্যানো সেকেন্ডের রেসপেক্টে ডায়াগ্রাম। আমরা ডায়াগ্রামটাকে অনেক জুম করেছি বলে এত বড় লাগছে। এটা অ্যাকচুয়ালি একটা, দিস টাইম পিরিয়ড ইজ আ কাপল অফ ন্যানো সেকেন্ডস। ওকে, তাহলে এবার কি হলো, কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে, এই ফার্স্ট কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে
যে অ্যাড্রেসটা ও অ্যাড্রেস বাসের মধ্যে পুট করে রেখে স্লিপ মোডে চলে গেছিলো মাইক্রো প্রসেসরটা, অ্যাড্রেসটা এবার ট্রাভেল করে কোথায় গেল, মেমোরির মধ্যে। ওকে, ভালো করে শুনবে, মেমোরির মধ্যে। এবার মেমোরি যেই অ্যাড্রেসটাকে পেলো, ওর সঙ্গে সঙ্গে কী করলো, যেই পার্টিকুলার ফিজিক্যাল অ্যাড্রেসের লোকেশানটা দেওয়া হয়েছে মাইক্রো প্রসেসর থেকে, ওই লোকেশানটাকে মেমোরি কী করলো, সিলেক্ট করলো। এবার সেই মেমোরি লোকেশানটা এবার সিলেক্টেড হয়ে গেল। যেই মেমোরি লোকেশানটা সিলেক্ট হয়ে গেল, এই সময় মাইক্রো প্রসেসর কী আছে, ঘুমিয়ে আছে, স্লিপ মোডে আছে। ওকে তো আবার ট্রিগার করতে হবে যে দেখো এবার মেমোরি লোকেশানটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। মেমোরি কিন্তু নিজে জানে না যে ওকে রিড অপারেশন পারফর্ম করতে হবে না রাইট অপারেশন পারফর্ম করতে হবে, মানে ওই মেমোরি লোকেশানে কোনো ডেটাকে স্টোর করতে হবে না, ওই মেমোরি লোকেশানের ডেটাটাকে ট্রান্সফার করে দিতে হবে মাইক্রো প্রসেসরের মধ্যে। সেই ইনস্ট্রাকশনটার জন্য মাইক্রো প্রসেসর নিজেই একটা সিগন্যাল দেবে। এটা যেহেতু আমাদের রিড টাইমিং ডায়াগ্রাম, দ্যাট ইজ মাইক্রো প্রসেসর প্রোভাইড করবে কি সিগন্যাল, রিড বার সিগন্যালকে। ওকে, দ্যাট ইজ অ্যাক্টিভ লো সিগন্যাল। যেই মেমোরি লোকেশনটা সিলেক্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেকেন্ড ক্লক পালস মাইক্রো প্রসেসরকে ট্রিগার করলো। যেই সেকেন্ড ক্লক পালস আসলো, সঙ্গে সঙ্গে মাইক্রো প্রসেসর বুঝে গেল মেমোরি লোকেশন সিলেক্ট হয়ে গেছে। এইবার ও কী করবে, ওর রিড সিগন্যাল জেনারেট করবে। যেহেতু রিড বার দ্যাট ইজ অ্যাক্টিভ লো সিগন্যাল, ও রিড বারের ভ্যালু কী করে দেবে, 0 করে দেবে। এবার এই যে 0 রিড বারের ভ্যালুটা যে 0 হয়ে গেল, এই 0 সিগন্যালটাকেও তো ট্র্যাভেল করে মেমোরি অবধি যেতে হবে। ওকে, এবার এই ট্রাভেল করার সময়টুকুনিকেও মাইক্রো প্রসেসরকে ওয়েট করতে হবে। দ্যাট মিনস আবার মাইক্রো প্রসেসর কী করবে, স্লিপ মোডে চলে যাবে। কিন্তু স্লিপ মোডে যাওয়ার আগে ওর আরেকটা কাজ আছে। ফার্স্টে কী করেছিল, ওর যে মাল্টিপ্লেক্স বাসটা ছিল ওর মধ্যেও মেমোরির ফিজিক্যাল অ্যাড্রেসটাকে রেখে দিয়েছিল। এবার যখন মেমোরি থেকে ডেটা ট্রান্সফার করা হবে, তখন ওই অ্যাড্রেস বাসের মধ্যে তো আর অ্যাড্রেস থাকলে চলবে না। অ্যাড্রেস বাসের মধ্যে যে অ্যাড্রেসটা ও রেখে দিয়েছিল সেটাকে ওকে ক্লিয়ার করতে হবে, ফ্ল্যাশ আউট করে দিতে হবে। এবার তাহলে মাল্টিপ্লেক্স বাসটা ফাঁকা হয়ে গেল, ওর মধ্যে দিয়ে সেই ডেটাটা মেমোরি থেকে ট্রাভেল করে মাইক্রো প্রসেসরে আসবে। কিন্তু সেটা অনেক পরের বিষয়, এখনও মাইক্রো প্রসেসর রিড সিগন্যালটাও পায়নি। রিড সিগন্যালটা যতক্ষণ ট্রাভেল করে মেমোরি অবধি যাচ্ছে, ততক্ষণ মাইক্রো প্রসেসর আবার স্লিপ স্টেটে চলে গেছে। এবার রিড সিগন্যাল ট্রাভেল করছে 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 গিয়ে মেমোরির কাছে গেল। মেমোরি যে রিড সিগন্যালের ভ্যালু 0 পেলো, ও বুঝে গেল এটা একটা রিড অপারেশন। তার মানে ও ওর সিলেক্টেড মেমোরি লোকেশনের মধ্যে যে ডেটাটা রয়েছে ওটাকে ওর রিলিজ করে দিল। ওকে, রিলিজ করে দেবে কোথায়, ডেটা বাসের মধ্যে, মিনস ওই মাল্টিপ্লেক্স বাসের মধ্যে। এবার ওই মেমোরি লোকেশন, সিলেক্টেড মেমোরি লোকেশনের ডেটাটা ও কোথায় দিয়ে দিল, ডেটা বাসের মধ্যে। যেই ডেটা বাসের মধ্যে ডেটাটা মেমোরি ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে এখন তো মাইক্রো প্রসেসর আবার ঘুমিয়ে আছে, মাইক্রো প্রসেসরকে আবার ট্রিগার করতে হবে জানানোর জন্য যে দেখো মেমোরি কিন্তু ডেটা রিলিজ করে দিয়েছে ডেটা বাসের মধ্যে, এবার কিন্তু ডেটা বাস থেকে ডেটা ট্রাভেল করে তোমার কাছে আসছে। ওকে, তাহলে এইবার আসবে থার্ড ক্লক সিগন্যাল। থার্ড ক্লক সিগন্যাল যেই মাইক্রো প্রসেসর পাবে, মাইক্রো প্রসেসর ট্রিগার্ড হবে, ও বুঝে যাবে যে ডেটা বাসের মধ্যে মেমোরি অলরেডি ডেটা পুট করে দিয়েছে, ডেটা এবার আসছে ট্রাভেল করে ওর কাছে। ওকে, ও ডেটা আসা অবধি এবার ওয়েট করবে। ওকে, ওয়েট কতক্ষণ করবে, একটা তো টাইম আছে মাইক্রো প্রসেসরের কাছে, টাইম বলতে সবই ক্লক সিগন্যাল দিয়ে ডিফাইন করা হয়। ওকে, এবার ডেটাটা যখন ট্রাভেল করে মাইক্রো প্রসেসর অবধি আসলো, ততক্ষণ মাইক্রো প্রসেসর ওয়েট করেছিল। থার্ড সিগন্যাল শুধু বলেছিল যে ডেটা বাসের মধ্যে ডেটা পুট করা আছে, তারপর মাইক্রো প্রসেসর সেটা নিয়ে আবার স্লিপ স্টেটে চলে গেছে। এবার যখন ডেটাটা মাইক্রো প্রসেসরের কাছে এলো, ওকে ফোর্থ ক্লক সিগন্যাল আবার ট্রিগার করলো। ফোর্থ সিগন্যাল কি করবে, মাইক্রো প্রসেসরকে জানাবে যে ডেটা তোমার কাছে চলে এসছে, তোমার কাছে পৌঁছে গেছে। না হলে মাইক্রো প্রসেসর জাস্ট দেখবে যে মেমোরি ডেটা বাসের মধ্যে ডেটাটা দিয়েছে, ডেটাটা আসছে 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 চলে বেরিয়ে গেল। তার মানে ডেটা এলো আর বেরিয়ে গেল, মাইক্রো প্রসেসর কিছুই করলো না, জাস্ট দেখলো যে ডেটাটা এলো আর গেল। এটা তো করলে হবে না, ডেটাটাকে ওকে কী করতে হবে, ক্যাপচার করতে হবে। তো ফোর্থ ক্লক সিগন্যাল যেই পেলো, সঙ্গে সঙ্গে ও ডেটাটাকে ক্যাপচার করে নিল। ক্যাপচার করে ডেটাটাকে কোথায় দিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট রেজিস্টারের মধ্যে স্টোর করতে হবে। ফোর্থ সিগন্যাল যে ফোর্থ ক্লক সিগন্যালটা পায়, ওর সঙ্গে সঙ্গে দুটো কাজ করে, ডেটাটাকে ক্যাপচার করে সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট রেজিস্টারের মধ্যে স্টোর করে দেয়। সো দ্যাট ইজ দ্য হোল আইডিয়া বিহাইন্ড দ্য টাইমিং ডায়াগ্রাম। এবার শুধু তোমাকে জানতে হবে কোন কাজটা আগে হচ্ছে আর কোন কাজটা পরে হচ্ছে। ওকে, এবার ডায়াগ্রামটার দিকে তাকাও। দেখো এই ডায়াগ্রামটার দিকে আমরা কতগুলো সিগন্যাল এঁকেছি। ফার্স্ট সিগন্যালটা হচ্ছে কি ক্লক সিগন্যাল, যে ক্লক সিগন্যালগুলো আমাদের মাইক্রো প্রসেসরকে ট্রিগার করবে। ওকে, তাহলে আমাদের 4টে ক্লক সিগন্যাল লাগবে, একটা কমপ্লিট
মেশিন সাইকেলকে কমপ্লিট করার জন্য, দ্যাট ইজ আ কমপ্লিট মেশিন সাইকেল, দিস ইজ আ কমপ্লিট মেশিন সাইকেল। ওকে, আমি সব লেখা মুছে দিলাম, জাস্ট ডায়াগ্রামটার দিকে রাখ। এটা একটা কমপ্লিট মেশিন সাইকেল, এটা হচ্ছে রিড সাইকেল। ওকে, দিস ইজ আ রিড সাইকেল। ওকে, রিড সাইকেল, মেমোরি রিড, মোর স্পেসিফিক্যালি ইট ইজ আ মেমোরি রিড। তো ক্লক সিগন্যালগুলো এখানে আমরা এঁকেছি। তারপরের সিগন্যালটা কি, তারপরেরগুলো দেখো, AD0 to AD15, এটা হচ্ছে আমাদের সেই 16 বিট মাল্টিপ্লেক্সড অ্যাড্রেস অ্যান্ড ডেটা বাস, যেটা আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি। ওকে, আর্কিটেকচারের ভিডিওতে। এই সিগন্যালটা কি, A16/S3 to A19/S6, এটা হচ্ছে আমাদের সেই নেক্সট 4 বিটের মাল্টিপ্লেক্সড অ্যাড্রেস অ্যান্ড স্টেটাস বিট বাস। ওকে, আর BHE বার /S7, এটা হচ্ছে আমাদের সেই 21st যে মাল্টিপ্লেক্স বাসটা রয়েছে, যেটা BHE বার অথবা S7 সিগন্যালকে জেনারেট করে। ওকে, তারপরে সিগন্যালটা কি, ALE, এই সিগন্যালটা আমরা কোথায় পেয়েছিলাম, ল্যাচ সার্কিটটাকে যখন আমরা এনেবল করছিলাম তখন ALE সিগন্যালকে জেনারেট করছিলাম, অ্যাড্রেস ল্যাচ এনেবল সিগন্যাল। ওকে, যখন ALE হচ্ছে কি একটা অ্যাক্টিভ হাই সিগন্যাল, যখন ALEর ভ্যালু 1 থাকবে তখন ল্যাচটা এনেবল হবে, ও অ্যাড্রেসটাকে ক্যাপচার করবে, ক্যাপচার করে ওটাকে ট্রান্সফার করবে। আর ALEর ভ্যালু যখন 0 হয়ে যাবে তখন ল্যাচটা কী হবে, স্টপ করে দেবে, ওর এন্ট্রি পয়েন্টকে শাট করে দেবে, তখন শুধুমাত্র যে অ্যাড্রেসটা ও ক্যাপচার করে রেখেছে সেটাকেই ও জেনারেট করতে থাকবে। তো দ্যাট ইজ দ্য ALE সিগন্যাল। তারপরে সিগন্যালটা কি, M/IO বার, মিনস মেমোরি না ইনপুট আউটপুট অপারেশন হচ্ছে এখানে, যেহেতু একটা মেমোরি রিড অপারেশন, তাহলে M/IO বারের ভ্যালু যদি অ্যাক্টিভ হাই থাকে মানে 1 থাকে, তাহলে বুঝতে হবে এটা একটা মেমোরি অপারেশন। ওকে, আর যদি অ্যাক্টিভ লো থাকে মিনস 0 থাকে, তাহলে বুঝতে হবে এটা একটা ইনপুট আউটপুট অপারেশন, রাইট। তারপরে এই সিগন্যাল দুটো কি, রিড বার আর রাইট বার। রিড বার মিনস ইটস অ্যাক্টিভ লো সিগন্যাল, মিনস যখন এর ভ্যালু 0 হবে তখন অপারেশনটা হচ্ছে গিয়ে একটা রিড অপারেশন, যখন 1 থাকবে তখন অপারেশনটা রিড অপারেশন নয়। যদি রিড অপারেশন না হয় তাহলে কী হবে, রাইট অপারেশন। তাহলে WR বার মিনস ইট ইস এ অ্যাক্টিভ লো সিগন্যাল, এর WR বারের ভ্যালু যখন 0 হবে তখন এটা একটা রাইট অপারেশন, যখন এর ভ্যালু 1 হবে তখন এটা রাইট অপারেশন নয়। ওকে, তারপরের যে সিগন্যালটা দেখছো সেটা DT/R বার। DT/R বার, সেটা বলার আগে আমি আগে বলি DEN বার। এই DEN বার সিগন্যালটা কিসের সিগন্যাল, আমাদের যে ডেটা ট্রান্স রিসিভারটা যেটা বলেছিলাম আগের ভিডিওতে, মিন মোডের যে আগের ভিডিওটা ছিল, ওই ট্রান্স রিসিভারকে এনেবল অ্যাক্টিভ অথবা ডিঅ্যাক্টিভেট করার যে সিগন্যালটা সেটা ডেটা এনেবল বার সিগন্যাল। DEN বার ইটস এ অ্যাক্টিভ লো সিগন্যাল, দ্যাট মিনস এর ভ্যালু যখন 0 তখন ট্রান্স রিসিভার অ্যাক্টিভ, ইট অ্যাক্টস অ্যাজ এ ট্রান্সপারেন্ট সার্কিট, দ্যাট মিনস এর মধ্যে দিয়ে ডেটা ট্রান্সফার করতে পারে, পাস করতে পারে। কিন্তু এর ভ্যালু যখন 1 তখন ট্রান্স রিসিভার যে বাফারটা রয়েছে সেটা ট্রাই স্টেটে চলে যাবে, দ্যাট মিনস অ্যাট দ্যাট পয়েন্ট ইট উইল হোল্ড আ ইনফাইনাইট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স, দ্যাট মিনস ইট অ্যাক্ট অ্যাজ এ ব্রেকার, সার্কিট ব্রেকার। তার মানে এর মধ্যে দিয়ে তখন আর কোনো সিগন্যালই পাস করতে পারবে না, ডেটাও না অ্যাড্রেসও না, কোনো সিগন্যালই পাস করতে পারবে না। তো এটা হচ্ছে সেই ডেটা এনেবল বার সিগন্যালটা। ওকে, এবার ডেটাকে তো আমরা ট্রান্সফারও করতে পারি, রিসিভও করতে পারি, মিনস রিডও করতে পারি, রাইটও করতে পারি, তাই তো। তাহলে সেটা বোঝানোর জন্য সেই ট্রান্সরিসিভারের আরেকটা সিগন্যাল দিচ্ছিল মাইক্রোপ্রসেসর, সেটা কি সিগন্যাল, DT/R বার, মানে ডেটা ট্রান্সফার /রিসিভ বার। তার মানে এর ভ্যালু যখন DT/R বারের ভ্যালু যখন অ্যাক্টিভ হাই থাকবে তখন বোঝাবে এটা ডেটা ট্রান্সফার করছে। ওকে, আর যখন এর ভ্যালু অ্যাক্টিভ লো থাকবে তখন বোঝা যাবে এটা ডেটা রিসিভ করছে, মিনস মেমোরি থেকে বা আইওএস থেকে ডেটাটা মাইক্রোপ্রসেসরের দিকে নিয়ে আসছে। ট্রান্সফার করা মানে মাইক্রোপ্রসেসর টু আইও বা মেমোরির দিকে ডেটাকে সেন্ড করা। ওকে, আমরা এখানে রিড করছি, তাই DT/R বারের ভ্যালু আমাদের কী করতে হবে, অ্যাক্টিভ লো রাখতে হবে, যাতে ট্রান্স রিসিভার বুঝতে পারে এটা একটা রিড সিগন্যাল, যে মেমোরি থেকে ডেটাটা মাইক্রোপ্রসেসরের কাছে নিয়ে আসতে হবে, রিসিভ করতে হবে। ওকে, এবার দেখো ফার্স্ট ক্লক সিগন্যাল যখন প্রোভাইড করলো,
এত অবধি একটা প্রিভিয়াস মেশিন সাইকেল কমপ্লিট হয়ে গেছে, এত অবধি একটা আগের মেশিন সাইকেলটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার নতুন মেশিন সাইকেল স্টার্ট করার জন্য ফার্স্ট ক্লক পাস দিলাম আমরা, মাইক্রোপ্রসেসরকে ট্রিগার করলাম। দেখো এবার কি কি কাজ হচ্ছে, পরপর সিগন্যালগুলোকে দেখো। ফার্স্টে মাইক্রোপ্রসেসর কি করবে, যে মাল্টিপ্লেক্সড বাসটা রয়েছে তার মধ্যে অ্যাড্রেসকে প্রোভাইড করবে, অ্যাড্রেসকে দিয়ে দেবে। এখানে মাল্টিপ্লেক্স বাসটা হচ্ছে সেই 21 বিট মাল্টিপ্লেক্স বাস। ফার্স্ট যে 16 বিটটা ছিল AD15 to AD0 মধ্যে, ও কী করবে, শুধুমাত্র 16 বিটের অ্যাড্রেসটা পুট করবে। তারপরে যে 4 বিটের মাল্টিপ্লেক্স বাসটা ছিল সেটার মধ্যে শুধু 4 বিটের অ্যাড্রেসটা পুট করবে। দ্যাট মিনস ইন টোটাল ও কী করলো, টোটাল 20 বিট অ্যাড্রেসটা এই মাল্টিপ্লেক্স বাসের মধ্যে পুট করে দিল। এখন দেখো ফার্স্ট ক্লক সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গেই ও কিন্তু ডেটা বাস, ও মাল্টিপ্লেক্স বাসের মধ্যে অ্যাড্রেস পুট করেনি, কিছুটা সময় নেওয়ার পর পুট করেছে। ওকে, ফার্স্টে তো ওকে অ্যাক্টিভেট হতে একটু সময় দিতে হবে, ফ্র্যাকশন অফ ন্যানো সেকেন্ড হলেও তো সে একটা সময় নিচ্ছে, সেই সময়টা হচ্ছে এটা। ও অ্যাক্টিভেট হলো, তারপর মাল্টিপ্লেক্স বাসের মধ্যে অ্যাড্রেসকে পুট করে দিল। ওকে, অ্যাড্রেসকে পুট করে দেওয়ার সাথে সাথে ওকে কী করতে হবে, ল্যাচকে এনেবেল করতে হবে। দ্যাট মিনস ওকে ALE সিগন্যালকে অ্যাক্টিভ হাই করে দিতে হবে, অ্যাড্রেস ল্যাচ এনেবেল সিগন্যালকে। তো ফার্স্ট ক্লক সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে ও ডেটার অ্যাড্রেস মাল্টিপ্লেক্স বাসের মধ্যে অ্যাড্রেস দিল, সঙ্গে সঙ্গে ALE সিগন্যালকেও অ্যাক্টিভ হাই করে দিল। তারপর এখন বাসের মধ্যে কি আছে, অ্যাড্রেস রয়েছে, এইটা বাসের মধ্যে দিয়ে ল্যাচের মধ্যেও যাবে, আবার ডেটা ট্রান্স রিসিভারের মধ্যেও যাবে। তাহলে ওকে কী করতে হবে, ট্রান্স রিসিভারকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, মিনস ট্রাই স্টেটে নিয়ে যেতে, ট্রাই স্টেটে ট্রান্সফার করতে হবে। তার জন্য ও কী করবে, ডেটা এনেবেল বার সিগন্যালকে অ্যাক্টিভ হাই করে দেবে। যখনই DEN বারের ভ্যালু অ্যাক্টিভ হাই হয়ে যাবে, সঙ্গে সঙ্গে যে ট্রান্স রিসিভারটা ছিল সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তার মানে ওর মধ্যে যদি আর অ্যাড্রেস আসেও সেটা আর পাস করতে পারবে না। তাহলে ও কী করলো, DEN বারের ভ্যালুকে অ্যাক্টিভ হাই করে দিল। এগুলো সব কিন্তু ফার্স্ট ক্লক সিগন্যাল যখন আসছে তখনই হচ্ছে, ফার্স্ট স্টেটের মধ্যে এই কাজগুলো হচ্ছে। তারপর কী হবে, AL এর ভ্যালু অ্যাক্টিভ হাই হয়ে গেল, DEN বারের ভ্যালু অ্যাক্টিভ হাই হয়ে গেল। এবার এটা একটা কি সিগন্যাল, মেমোরি রিড অপারেশন, এটা একটা মেমোরি রিড অপারেশন। তার মানে ওকে কি করতে হবে, ওকে বোঝাতে হবে যে এটা একটা মেমোরি অপারেশন। তার জন্য ওকে কি করতে হবে, M/IO বারের ভ্যালুকে অ্যাক্টিভ হাই করে দিতে হবে ফার্স্ট ক্লক পাসে, যাতে বোঝা যায় যে এটা একটা মেমোরি, যাতেও ডিফাইন করতে পারে যে এটা একটা মেমোরি অপারেশন, নট অ্যান IO অপারেশন। তার জন্য ও ফার্স্ট ক্লক পালসে কী করবে, আবার মেমোরি/IO বার সিগন্যালকে অ্যাক্টিভ হাই করে দেবে। ওকে, এবার DEN বারের ভ্যালু অলরেডি অ্যাক্টিভ হাই আছে, মানে ট্রান্স রিসিভার অলরেডি ডিঅ্যাক্টিভেট আছে। তাহলে ও যদি DT/R বারের ভ্যালু, মিনস ডাটা ট্রান্সফার করতে হবে না রিসিভ করতে হবে, সেই সিগন্যালটার ভ্যালু যদি ও অ্যাক্টিভ লো করে দেয় তাহলে কোনো অসুবিধা হবে। অ্যাক্টিভ লো করে দেওয়া মানে কি, যখন আমরা ট্রান্স রিসিভারকে অ্যাক্টিভ করব তখন যাতে ট্রান্স রিসিভার বুঝতে পারে এটা একটা রিড অপারেশন হচ্ছে। তাই জন্য মাইক্রোপ্রসেসর কী করে, ফার্স্ট স্টেটেই DT/R বারের ভ্যালু অ্যাক্টিভ লো করে রেখে দেয়, যাতে লো করে দিলেও আমাদের কোনো অসুবিধা নেই, কারণ ট্রান্স রিসিভার অলরেডি ডিঅ্যাক্টিভেটেড আছে। ও জাস্ট আগের থেকে বলে রেখে দিল যে এটা কিন্তু একটা রিড অপারেশন হতে চলেছে। ওকে, সেটা শুধুমাত্র ডেটা ট্রান্স রিসিভারের জন্য। এবার মেমোরিকে এখনও জানানোর কোনো প্রয়োজন নেই যে এটা একটা রিড না রাইট অপারেশন। ওকে, তার কারণ মেমোরি তো এখনও অ্যাড্রেসই পাইনি, এখনও তো মেমোরি লোকেশানই সিলেক্ট করতে পারিনি। তাহলে এবার লোকেশানটাও ও সিলেক্ট করার জন্য অ্যাড্রেস বাসের মধ্যেও অ্যাড্রেসকে পুট করে দিচ্ছে, এটা এবার ট্রাভেল করছে। এবার ফার্স্ট ক্লক পালস পাওয়ার সাথে সাথে ফার্স্ট স্টেটে ও এতগুলো কাজ করে মাইক্রোপ্রসেসর আবার স্লিপ মোডে চলে গেছে। এবার অ্যাড্রেসটা ট্রাভেল করে মেমোরির কাছে গেল। মেমোরি কী করলো, ওর মেমোরি লোকেশানটাকে সিলেক্ট করলো। এবার আমরা কি করব, আবার সেকেন্ড ক্লক পালস দেবো 8086কে জানানোর জন্য যে মেমোরি লোকেশান কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তাহলে এবার সেকেন্ড ক্লক পালস, দিস ইজ T2 স্টেট। সেকেন্ড ক্লক পালসে কী হচ্ছে দেখো, সেকেন্ড ক্লক পালসে মাথায় রাখতে হবে মেমোরি কিন্তু অলরেডি লোকেশানটাকে সিলেক্ট করে রেখে দিয়েছে। এবার ফার্স্ট কাজ কি,
ফার্স্ট কাজ মাইক্রোপ্রসেসরের এটা জানানো যে দিস উড বি আ রিড অপারেশন, নট অ্যান রাইট অপারেশন। তাহলে ওকে কী করতে হবে, রিড বারের ভ্যালুকে অ্যাক্টিভ লো করে দিতে হবে। ওকে, তাহলে সেকেন্ড টি স্টেটে মানে T2 স্টেটে সেকেন্ড ক্লক পালসের সময় ওর রিড বারের ভ্যালুটা কী করলো দেখো, অ্যাক্টিভ লো করে দিল। যেই T2 স্টেট স্টার্ট হয়েছে সঙ্গে সঙ্গে রিড বারের ভ্যালুটাকে অ্যাক্টিভ লো করে দিল। বাকি কোনো সিগন্যালকে কিচ্ছু করেনি, বাকি যেরকম সিগন্যালগুলো চলছিল, শুধু এখানে দুটো চেঞ্জ হয়েছে, সরি তিনটে চেঞ্জ হয়েছে। ফার্স্ট চেঞ্জটা কি, ওর রিড বারের ভ্যালু অ্যাক্টিভ লো করে দিল, মানে মেমোরিকেও জানাচ্ছে এবার যে এটা কিন্তু রিড অপারেশন, তুমি তোমার ডেটাকে রিলিজ করে দাও ডেটা বাসের মধ্যে। এবার রিলিজ করার জন্য ও অলরেডি বাসের মধ্যে অ্যাড্রেসকে ফেলে রেখে দিয়েছে, ওকে কি করতে হবে, অ্যাড্রেসটাকে ফ্ল্যাশ আউট করতে হবে। দেখো যে T2 স্টেজ স্টার্ট হয়েছে সঙ্গে সঙ্গে অ্যাড্রেসকেও ফ্ল্যাশ আউট করে দিয়েছে। এই পয়েন্টে গিয়ে ও অ্যাড্রেসকে পুরোপুরিভাবে ওখান থেকে ডিসকার্ড করে দিয়েছে বাস থেকে। এটা হচ্ছে কি অ্যাড্রেসের ডিসকার্ড করার যে স্টেটটা, এখানে অ্যাড্রেস ও ডিসকার্ড করে দিচ্ছে। অ্যাড্রেস ডিসকার্ড হয়ে গেল, সঙ্গে সঙ্গে AD0 to AD15 যে 16 বিটের বাসটা ছিল সেটা ফাঁকা হয়ে গেল। ওকে, আর বাকি যে 4 বিটের মাল্টিপ্লেক্স বাস A16/S3 থেকে A19/S6 অবধি যে 4 বিটের মাল্টিপ্লেক্স বাসটা ছিল সেটার মধ্যে মাইক্রোপ্রসেসর কী করলো, স্ট্যাটাস বিটকে পুট করে দিল। ওকে, স্ট্যাটাস বিটকে যেই পুট করে দিল, স্ট্যাটাস বিট কী জিনিস আমরা আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি, এটা কে জেনারেট করে, মাইক্রোপ্রসেসর ইটসেলফ জেনারেট করে। তাই জন্য T2 স্টেজ স্টার্ট হওয়ার সাথে সাথে দেখো বাসের মধ্যে কিন্তু স্ট্যাটাস বিট চলে এসছে, বাসের মধ্যে স্ট্যাটাস বিট চলে এসছে, কিন্তু ডেটা আসেনি। ডেটা আসবে কি করে, কারণ এখনও তো মেমোরি জানেই না এটা রিড অপারেশন না রাইট অপারেশন। মাইক্রোপ্রসেসর তো সবে রিড সিগন্যালকে অ্যাক্টিভ লো করেছে, এটাকে তো ট্রাভেল করে মেমোরি অবধি যেতে হবে। ওকে, তাহলে দ্যাটস দ্য হোল পিকচার অ্যাবাউট দ্য T2 স্টেট। ওকে, এবার কি হচ্ছে, স্ট্যাটাস আর রিড সিগন্যাল একই সাথে ট্রাভেল করছে, করে মেমোরি অবধি যাচ্ছে। ওকে, মেমোরি অবধি যাচ্ছে, মেমোরি কী পেলো, রিড সিগন্যাল পেয়ে গেল, রিড সিগন্যালের ভ্যালু 0 পেলো, মানে ও বুঝে গেল এটা একটা রিড অপারেশন। ও কী করবে, সিলেক্টেড মেমোরি লোকেশন থেকে ডেটাটাকে রিলিজ করে দেবে। রিলিজ করে দিয়ে কোথায় রাখবে, ডেটা বাসের মধ্যে, রিলিজ করে দিয়ে ডেটা বাসের মধ্যে রাখবে। এবার যতক্ষণে মেমোরি রিলিজ করে ডেটা বাসের মধ্যে রাখবে ততক্ষণে মাইক্রোপ্রসেসর T2 স্টেটের সমস্ত কাজ কমপ্লিট করে আবার স্লিপ মোডে চলে গেছে। এবার যখনই মেমোরি ডেটা বাসের মধ্যে ডেটাটাকে পুট করে দিল, এইবার আমরা কি করলাম, থার্ড ক্লক পালসকে ইউজ করলাম, যেটা কি না 8086কে ট্রিগার করলো। 8086 কি বুঝে গেল যে দেখো এখান থেকে থার্ড ক্লক পালস স্টার্ট হচ্ছে, থার্ড টি স্টেট স্টার্ট হচ্ছে, T3 স্টেট এখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে স্টার্ট হয় এখানে শেষ। যেই T3 স্টেট স্টার্ট হয়েছে ততক্ষণে বাসের মধ্যে মেমোরি কী করে দিয়েছে, অলরেডি ডেটাকে পুট করা স্টার্ট করে দিয়েছে। সঙ্গে সঙ্গে পুট করেনি, সঙ্গে সঙ্গে পুট করতে পারবেও না, কারণ ফার্স্টে মেমোরি রিড সিগন্যালকে পাবে, এখানে গিয়ে রিড সিগন্যালকে পেলো, যে রিড সিগন্যাল পেলো সঙ্গে সঙ্গে ডেটাকে, দেখো এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করো, রিড সিগন্যালকে এখানে পেলো, রিড সিগন্যাল ইজ ইকুয়ালস টু 0 পেলো, মেমোরি বুঝে গেলো ইটস এ রিড অপারেশন, দ্যাট মিনস ইট হ্যাভ টু রিলিজ দ্য ডেটা। রিলিজ করলো ডেটা, ডেটা বাসের মধ্যে এই 16 বিট অ্যাড্রেস অ্যান্ড ডেটা মাল্টিপ্লেক্স বাসের মধ্যে শুধু ডেটাকে পুট করে দিল। এই T3 স্টেটের এই পয়েন্টে ডেটাকে পুট করলো। এবার ডেটাকে পুট করার পর কি আর রিড সিগন্যালের ভ্যালুকে অ্যাক্টিভ লো করে রাখার দরকার আছে, কারণ মেমোরি তো অলরেডি জেনে গেছে যে এটা রিড অপারেশন, ও ডেটাকে এবার পুট করা স্টার্ট করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ও কী করবে, রিড সিগন্যালের ভ্যালু এই T3 স্টেটেই অ্যাক্টিভ হাই করে দেবে, কিন্তু ডেটা পুট করার সাথে সাথে আর করবে না, কিছুটা সময় নেবে, তারপরও রিড সিগন্যালের ভ্যালু অ্যাক্টিভ হাই করে দেবে। রিড সিগন্যালের ভ্যালু অ্যাক্টিভ হাই করে দিল, ডেটা বাসের মধ্যে ডেটাও পুট করে দিল। ওকে, এবার দেখো ডেটার তো মাইক্রোপ্রসেসর অবধি আসবে, কার মাধ্যমে আসবে, ডিরেক্টলি কি আসবে, অবশ্যই না। আমাদের মাইক্রোপ্রসেসর আর ডেটা বাসের মেমোরির মধ্যে একটা চিপ লাগানো আছে, সেই চিপটা কি, ডেটা ট্রান্সরিসিভার চিপ। তাহলে ফার্স্ট স্টেটে ডেটা ট্রান্সরিসিভার চিপটা অ্যাক্টিভ হাই ছিল, কারণ তখন বাসের মধ্যে অ্যাড্রেস ছিল। যখনই সেকেন্ড টি স্টেটে গেল তখন মাইক্রোপ্রসেসর কী করলো, অ্যাড্রেসকে তো বাস থেকে সরিয়ে দিয়েছে। এবার যদি ও ট্রান্সরিসিভারকে অ্যাক্টিভ করে দেওয়া অসুবিধা নেই, কারণ বাসের মধ্যে আর অ্যাড্রেস নেই, এখন বাসের মধ্যে যদি কেউ আসে ডেটাই আসবে। তাই ও সেকেন্ড টি স্টেটে আরেকটা কাজ করবে, যেটা আমি বলতে ভুলে গেছিলাম, DEN বারের ভ্যালু অ্যাক্টিভ লো করে দেবে। তার মানে ও ডেটা ট্রান্সরিসিভারকে ট্রাই স্টেট থেকে আবার অ্যাক্টিভ স্টেটে নিয়ে চলে আসবে। তাহলে T2 স্টেট থেকে
ট্রান্স রিসিভার অ্যাক্টিভ স্টেটে রয়েছে, T3 স্টেটেও অ্যাক্টিভ স্টেটে রয়েছে, থাকতেই হবে কারণ ডেটা বাস এখন T3 স্টেটে, ডেটা বাসের মধ্যে ডেটা চলে এসছে, মেমোরি ডেটা পুট করে দিয়েছে। এবার এই ডেটা ট্রান্স রিসিভার হয়ে মেমোরি অবধি মাইক্রো প্রসেসর অবধি আসবে। ততক্ষণে মাইক্রো প্রসেসর ও T3 স্টেটের সমস্ত কাজ কমপ্লিট করে আবার স্লিপ মোডে চলে গেছে। এবার যখন ডেটা ট্রাভেল করে ডেটা ট্রান্স রিসিভার হয়ে মাল্টিপ্লেক্স বাস হয়ে মাইক্রো প্রসেসরের মধ্যে ঢুকলো, তখন মাইক্রো প্রসেসরকে কী করবো আমরা, যে লাস্ট ক্লক পাস সেটা প্রোভাইড করব। লাস্ট ক্লক পাস সেটা প্রোভাইড করলাম, এটা T4 স্টেট, এটা লাস্ট স্টেট। ওকে, এই লাস্ট স্টেটে লাস্ট ক্লক পালসের সময় ডেটা মাইক্রো প্রসেসরের মধ্যে চলে এসছে। মাইক্রো প্রসেসর কী করবে, ফার্স্টে ওকে ডেটা ট্রান্স রিসিভারকে আবার ডিঅ্যাক্টিভেট করতে হবে, কারণ ও ডেটা পেয়ে গেছে। তাহলে ও ফার্স্ট কাজ কী করলো, T4 স্টেটে ও DEN বারের ভ্যালু পুরো ডেটা যতক্ষণে ও কমপ্লিট করলো রিসিভ করা, তারপর ও DEN বারের ভ্যালু আবার অ্যাক্টিভ হাই করে দিল, মিন্স ট্রান্স রিসিভারকে আবার ট্রাই স্টেটে ফেলে দিল। তারপর রিড সিগন্যালকে তো T3 স্টেটেই অ্যাক্টিভ হাই করে দিয়েছে, কারণ আর জানানোর দরকার নেই মেমোরিকে, ইটস এ রিড অপারেশন, মেমোরি অলরেডি ডেটা পুট করে দিয়েছে। রাইট অপারেশন এর কোনো কাজ নেই। এবার দেখো T1 স্টেট থেকেই মেমোরি /IO বারের ভ্যালু অ্যাক্টিভ হাই রয়েছে, যেটা কিনা বোঝাচ্ছে ইটস এ মেমোরি অপারেশন। ঠিক আছে, তাহলে এটা থ্রু আউট দ্য হোল মেশিন সাইকেল অ্যাক্টিভ হাই থাকবে যতক্ষণে পুরো মেশিন সাইকেলটা না কমপ্লিট হচ্ছে। তাহলে এটা অ্যাক্টিভ হাই থাকলো, T4 স্টেট অবধিও অ্যাক্টিভ হাই রয়েছে। DT/R বার, DT/R বার অ্যাক্টিভ লো থাকলো, কেন? কারণ ট্রান্স রিসিভারকে তো জানাতে হচ্ছে যে ইটস এ রিড অপারেশন, তোমাকে ডেটা মেমোরি থেকে নিয়ে মাইক্রো প্রসেসরের দিকে ট্রান্সফার করতে হবে, মাইক্রো প্রসেসরের দিকে ট্রান্সফার করতে হবে। তাহলে থার্ড T স্টেটে ডেটাকে ও নিয়ে মাইক্রো প্রসেসরের দিকে ট্রান্সফার করছে, DT/R বারের ভ্যালু তখনও অ্যাক্টিভ লো আছে। ফোর্থ T স্টেটে তখনও ডেটাকেও মাইক্রো প্রসেসরের কাছে কমপ্লিটলি ফেচ করে নিয়েছে, তাই জন্য তখনও DT/R বারের ভ্যালু অ্যাক্টিভ লো রেখে দিয়েছে, এবং থ্রু আউট অ্যাক্টিভ লোই রাখবে, কারণ কোনো অসুবিধা নেই অ্যাক্টিভ লো রাখলে, কারণ DEN বারের ভ্যালু আমরা অ্যাক্টিভ হাই করে দিয়েছি, আমরা ট্রান্স রিসিভারকে আমরা ট্রাই স্টেটে ফেলে দিয়েছি, ব্যাস কাজ শেষ। এবার ডেটা পেয়ে গেল, T4 স্টেটে মাইক্রো প্রসেসর ডেটা পেয়ে গেল, সো ও DEN বারের ভ্যালু হাই করে দিল, রাইট বারের এখানে কোনো কাজ নেই, রিড বারের ভ্যালু তো T3 স্টেটেই হাই করে রেখে দিয়েছে। DT/R বারের ভ্যালু যদি থ্রু আউট অ্যাক্টিভ লো থাকে কোনো অসুবিধা নেই, কারণ DEN বারের ভ্যালু অলরেডি অ্যাক্টিভ হাই হয়ে গেছে। এলির কাজ ফার্স্ট T স্টেটেই কাজ শেষ, ল্যাচ অ্যাড্রেস পেয়ে গিয়ে ল্যাচ অফ হয়ে গেছে। এবার ডেটা যেই ট্রান্সফার কমপ্লিট হয়ে গেল, ডেটা বাস থেকে তো এবার ডেটাটাকে সরিয়ে দিতে হবে, কারণ নেক্সট যে মেশিন সাইকেলটা স্টার্ট হবে তার জন্য তো আবার সেই বাসের মধ্যে অ্যাড্রেস পুট করতে হবে। তাই যখনই ডেটা ট্রান্সফার করা কমপ্লিট, ডেটা যখনই মেমোরি ক্যাপচার করে নিয়েছে, T4 স্টেটে ডেটা অ্যাড্রেস মাল্টিপ্লেক্স বাস থেকে ডেটাকেও ফ্ল্যাশ আপ করে দিল। সো দ্যাট ইজ দ্য হোল আইডিয়া, দ্যাট ইজ দ্য হোল এক্সপ্লেনেশন অ্যাবাউট দ্য টাইমিং ডায়াগ্রাম। ওকে, আই হোপ তোমরা সবাই টাইমিং ডায়াগ্রাম বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো, এটার আগে তোমরা অবশ্যই মিন মোডের ফার্স্ট পার্টটা দেখবে, তারপর এই টাইমিং ডায়াগ্রামটা এই ভিডিও থেকে এক্সপ্লেনেশনটা দেখে নেবে। তো যদি তোমরা কিছু এই ভিডিও থেকে শিখতে পারো, তাহলে প্লিজ তোমরা যত বেশি পারো এই ভিডিওটাকে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে, যাতে ওরাও এই ভিডিও থেকে কিছু শিখতে পারে। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ।